বন্ধুরা স্বাগতম সবাইকে। 21 অক্টোবর 2025 সকাল প্রায় 10:30। ক্যারিবিয়ান সাগরে আকাশ ছিল স্বাভাবিক, সমুদ্রও ছিল শান্ত, সবকিছু চলছিল স্বাভাবিক। হঠাৎ সেই নীরবতা ভেঙে গেল। উপকূলের একটি সামরিক ঘাঁটি থেকে বজ্রগর্জনের মতো শব্দ তুলে আকাশে উঠে এলো দুটি যুদ্ধ বিমান। মুহূর্তের মধ্যেই তারা মেঘের স্তর ভেদ করে উত্তর দিকে ছুটে গেল, গভীর সমুদ্রের দিকে। এই অভিযানে অংশ নিচ্ছেন ভেনেজুয়েলার বিমান বাহিনীর দুই দক্ষ কর্মকর্তা, মেজর আলভারেজ ও ফার্স্ট অফিসার মেন্ডোজা। তাদের মিশন স্পষ্ট কিন্তু অত্যন্ত সংবেদনশীল। দেশের সামুদ্রিক সীমার কাছে অবস্থান নেওয়া একটি বিদেশি নৌযানকে শনাক্ত ও বাধা দেওয়া। নৌযানটি ছিল ইউএসএস ডিও, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার। এটি সাধারণ টহল জাহাজ নয়। চারপাশের আকাশ ও সমুদ্রের কার্যকলাপ পর্যবেক্ষণ, বিভিন্ন ধরনের সিগন্যাল বিশ্লেষণ ও দীর্ঘ দূরত্ব থেকে তথ্য সংগ্রহ করাই এর মূল কাজ। বলা যায় এটি নীরবে সবকিছু দেখে এবং শোনে। ভেনেজুয়েলার সামরিক নেতৃত্ব এই উপস্থিতিকে মোটেই স্বাভাবিক মনে করেনি। তাদের ধারণা এই জাহাজের অবস্থান শুধু কাকতালীয় নয়, তাই সরাসরি নির্দেশ এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, যেন কোনোভাবেই বিষয়টি আরো জটিল রূপ না নেয়। দুটি যুদ্ধ বিমান দ্রুত সমুদ্রের উপরে অবস্থান নিল। রেডিওতে শুধু সংক্ষিপ্ত বার্তা আদান প্রদান হচ্ছিল। আকাশ শান্ত থাকলেও সেই মুহূর্তে পুরো অঞ্চলের ভবিষ্যৎ যেন কয়েকটি সিদ্ধান্তের উপর ঝুলেছিল। এই পরিস্থিতির কারণেই মূলত দুটি ফাইটার জেটকে আকাশে পাঠানো হয়, কিন্তু বড় বাধা ছিল অন্য জায়গায়। ইউএসএস ডিও এমন কোনো জাহাজ নয় যেটা শুধু সমুদ্র লড়াইয়ের জন্য বানানো। প্রয়োজনে এটি আকাশের লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে। জাহাজটিতে বসানো রয়েছে অত্যন্ত দ্রুতগতি সক্রিয় কামান, যা 1 মিনিটেই হাজার হাজার গুলি ছুড়তে সক্ষম। এ কারণেই ক্যাপ্টেন রামিরেজ ও লেফটেন্যান্ট কার্দেনাস ইচ্ছে করে নিরাপদ দূরত্ব বজায় রাখছিলেন। তবু বাস্তবতা ছিল একটাই, জাহাজটিকে থামানোর চেষ্টা করতেই হবে। ভেনেজুয়েলার হাতে থাকা এই যুদ্ধ বিমানগুলো রাশিয়ার তৈরি এবং আকাশ যুদ্ধে খুবই কার্যকর। মুখোমুখি ডগ ফাইটে এগুলো শত্রু বিমানের জন্য মারাত্মক হুমকি, কিন্তু সমুদ্রের উপর অবস্থান করা এমন একটি উন্নত জাহাজের সঙ্গে সরাসরি মোকাবেলা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। পরিস্থিতি বুঝিয়ে ক্যাপ্টেন রামিরেজ বিমানের ইলেকট্রনিক ব্যবস্থা সক্রিয় করেন, যাতে তার জেট শত্রুপক্ষের নজরদারি ব্যবস্থায় সহজে ধরা না পড়ে। পরিকল্পনা ছিল নিচু উচ্চতায় উড়ে জাহাজের কাছে যাওয়া, তার গতিপথ পর্যবেক্ষণ করা এবং তারপর সেই তথ্য হাই কমান্ডে পাঠানো। কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। জাহাজের উপরে থাকা প্রতিরক্ষা অস্ত্র হঠাৎই আকাশের দিকে লক্ষ্য স্থির করে। মুহূর্তের মধ্যেই অসংখ্য গুলি ছোড়া হয়। রামিরেজ দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে বিপদ এড়াতে সক্ষম হন। তার বিমানের অসাধারণ গতি ঘন্টায় 1600 কিলোমিটারও বেশি। এই পরিস্থিতিতে তার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। তিনি বুঝতে পারলেন তিনি রাডার ধরা না পড়লেও অন্য কোনো উপায়ে তার লোকেশন বের করে ফেলেছে। কিছুক্ষণ চিন্তার পর বুঝতে পারলেন তার বিমানের সঙ্গে হাইকমান্ডের যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইট সিগন্যাল আমেরিকান জাহাজ ট্র্যাক করতে পেরেছে, আর সেখান থেকেই যুদ্ধ বিমানের লোকেশন পেয়েছে। এ তথ্য ভেনেজুয়েলা হাইকমান্ডে পৌঁছাতেই তারা সিদ্ধান্ত নেয় আকাশে ভেরিয়েভ A-15 রাডার বিমান পাঠানো হবে। এটি এমন একটি রাডার কন্ট্রোল বিমান যা আকাশে ভেসে থাকা আশেপাশে সিগন্যাল পর্যবেক্ষণ ও জ্যাম করে দিতে পারে। এটি আকাশে উঠলে শত্রুপক্ষের যুদ্ধ বিমানের অবস্থান ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। মাত্র 7 মিনিটের মধ্যেই সে রাডার বিমান ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর রামিরেজ ও কার্দেনাস নতুন কৌশলে দুই দিক থেকে জাহাজের দিকে এগিয়ে যায়। তারা খুব নিচু উচ্চতায় উঠছিলেন, যাদের রাডারে ধরা না পড়ে। এই যুদ্ধজাহাজে থাকা রাডার প্রচন্ড শক্তিশালী। ভেনেজুয়েলা যুদ্ধ বিমানের রাডার জ্যামিং টেকনোলজি থাকলেও তা যুদ্ধজাহাজের রাডারকে জ্যাম করার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু যখন দুটো যুদ্ধ বিমান একদম কাছাকাছি চলে আসলো, তখন তারা কিছুটা হলেও যুদ্ধজাহাজের রাডারকে জ্যাম করতে পেরেছিলেন। যাতে থাকা ক্যাপ্টেন দেখছেন সিগন্যাল কিছুটা পাচ্ছেন, আবার চলে যাচ্ছে। তার কিছু সময়ের মধ্যেই দেখতে পেলেন তাদের যুদ্ধজাহাজকে MiG-29 যুদ্ধ বিমানে থাকা মিসাইল দিয়ে লক করে রাখা হয়েছে। এই মিসাইলগুলো প্রচন্ড শক্তিশালী। যেহেতু সিগন্যাল খুব একটা বেশি ভালো পাচ্ছে না, তাই যুদ্ধজাহাজে থাকা মেশিন গান বা মিসাইল সিস্টেম টার্গেটকে লক করতে পারছে না। আবার কখনো লক করতে পারলেও ভুল লোকেশন দিচ্ছে। ক্যাপ্টেন রামিরেজ আর সময় নষ্ট করলেন না। তিনি যুদ্ধজাহাজের ডেকে থাকা অস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করে একটি মিসাইল ছুড়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যে জাহাজের উপরের অংশে থাকা মেশিন গান ও রাডার ব্যবস্থা অকার্যকর হয়ে যায়। হঠাৎ আঘাতে যুদ্ধজাহাজটি কার্যগত অন্ধ হয়ে পড়ে। এরপর লেফটেন্যান্ট কার্দেনাস রেডিও যোগাযোগে সরাসরি বার্তা পাঠান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন জাহাজটির হাতে আছে মাত্র 15 মিনিট। সতর্ক বার্তা পৌঁছে দিয়েই তিনি নিজের বিমান ঘুরিয়ে নেন। পরিস্থিতি বুঝিয়ে যুদ্ধজাহাজের ক্যাপ্টেন আর ঝুঁকি নেননি। নিজের আগের সিদ্ধান্তের পরিণতি মেনে নিয়ে তিনি জাহাজের দিক পরিবর্তন করেন এবং ধীরে ধীরে আন্তর্জাতিক জলসীমার দিকে সরে যান। এই ঘটনা সরাসরি কোনো বড় সংঘর্ষের রূপ না নিলেও বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।
পরদিনই যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর ভেনেজুয়েলার আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কয়েকদিনের ব্যবধানে ভেনেজুয়েলার উপর 25% শুল্ক আরোপের ঘোষণা আসে। একই সঙ্গে জানানো হয় ভেনেজুয়েলার উপসাগর এলাকার মার্কিন নৌবাহিনীর টহল আরো জোরদার করা হবে। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে পাল্টা বিবৃতিতে বলা হয় তারা কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়নি, শুধু নিজেদের আঞ্চলিক সীমানা সুরক্ষার দায়িত্ব পালন করেছে। অনেক বিশ্লেষকের মতে ঘটনাটি সময়ের দিক থেকে সংক্ষিপ্ত হলেও এর কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব অনেক দিন ধরেই রয়ে গেছে।